হ্যালো ফ্রেন্ডস, ইকোনমিক্স ক্লাসে আবার সবাইকে স্বাগত। একটা দীর্ঘ সময় পর আমি তোমাদের জন্য আবারও ক্লাস নিয়ে এসেছি এবং আমরা ধীরে ধীরে ইকোনমিক্স বলো বা বাকি যে সাবজেক্টগুলো বলো সবগুলোই শেষ করে দেবো। একটু ওয়েট করো, কারণ আমারও বিভিন্ন রকমের সমস্যার কারণে আমি ক্লাসগুলো নিতে পারিনি। এবার চলে আসি ইকোনমিক্স ক্লাসে আজকে, এবং আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ক্লাসের রেশ ধরে যে অংশটুকু বাকি ছিল সেই টপিকটা জানবো। যেমন ফরেক্স পড়ছিলাম আমরা, এবং সেখানে জেনেছিলাম যে ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ রেট যেটা, অর্থাৎ যে হারে দেশীয় মুদ্রার বিনিময় বিদেশি মুদ্রার সাথে হয় সেটাকেই আমরা বলি ফরেন এক্সচেঞ্জ রেট। তো এই ফরেন এক্সচেঞ্জ রেটের তিনটে সিস্টেম রয়েছে। একটা বলেছিলাম ফিক্সড, একটা বলেছিলাম ফ্লটিং বা যেটাকে বলে ফ্লেক্সিবল, আর থার্ড নম্বরটা বলেছিলাম ম্যানেজড ফ্লটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। এবং সেখানে বলেছিলাম যে একটু ডিটেলসে আমরা জানবো। তো আমাদের প্রথম টপিক থাকবে এই যে বিভিন্ন টাইপ, সেই টাইপের যে খুঁটিনাটি সেটা সম্পর্কে জানা। দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা থাকবে ভারতের যে মানি, অর্থাৎ ইন্ডিয়ান যে কারেন্সি, সেই ইন্ডিয়ান কারেন্সি ডলারের নিরিখে কেন এত, এক কথা বলা নিম্নমানের, যে ধরে নিই কম্প্যারিজনের নিরিখে, সেটা জানবো। এবং তার কারণ জানার সঙ্গে সঙ্গে তার হিস্ট্রি জানার চেষ্টা করব। একটা ইন্টারেস্টেড টপিক সেটা, এবং তোমাদের সকলের সেটা জানা উচিত। ডাব্লিউবিসিএস এর একজন অ্যাসপিরেন্ট হিসেবে যদি তোমরা ইকোনমিক্স ভালোবাসো তাহলে কিন্তু এই পুরো বিষয়টার নলেজ রাখা জরুরি, তবেই অন্যান্য বিষয় পরবর্তীতে লিঙ্ক করতে পারবে। তাহলে চলো চলে যাওয়া যাক আজকের আমাদের মেইন টপিক, যেটা ফরেন এক্সচেঞ্জ রেট যে টাইপ, সেই টাইপ তিনটে আমরা সবার আগে লিখে নিই, একদম ক্লাসের মতনই করার চেষ্টা করছি আমরা। ফিক্সড এক্সচেঞ্জ রেট, আমার সঙ্গে সঙ্গে তোমরাও লিখে নেবে। ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। দ্বিতীয়টা হচ্ছে ফ্লটিং, বা আমরা এটাকেই বলি হচ্ছে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। আর তিন নম্বরটাকে বলা হচ্ছে ম্যানেজড ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। ওকে, এই তিনটে মেন টাইপ আমরা অলরেডি জেনেছিলাম। তাহলে আজকে একটু ডিটেলসে আমরা জানার চেষ্টা করব। দেখো, প্রথমটাই যেটা আমরা বলছি যে এই যে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, চট জলদি একটু লিখে নেবে, দেন আমি তোমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমটাকে ডিটেলসে প্রথমে বোঝাবো। ওকে, দেখো, ফিক্সড যখনই বলা হচ্ছে দেন ইট ফিক্সড, অর্থাৎ $1 সমান সমান যদি 5 টাকা হয় তাহলে সেটা ফিক্সড থাকবে। ফার্দার যতক্ষণ না পর্যন্ত সেই ফিক্সডটাকে চেঞ্জ করা হচ্ছে। ওকে, তাহলে ফিক্স থেকে কথাটা চলে আসে যে এটা টোটালি ফিক্সড। যখন আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চলবে সেই ডলারের নিরিখে, অর্থাৎ ডলারের নিরিখে ইন্ডিয়ান রুপিস, ইউরোর নিরিখে ইন্ডিয়ান রুপিসের এই একটা ফিক্সড রেট বা এক্সচেঞ্জ যে রেট সেটা ডিসাইড হয়। তাহলে এখানে সবার আগে যে কথাটা চলে আসে এর সম্পর্কে যদি আমরা লিখি, দেখো চটজলদি তোমরা এইভাবেই প্যাটার্ন করতে পারো। যে প্রথম কথাটাই বলছি আমরা ফিক্সড, ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। এবার ফিক্সড বলতে আবার বললাম যে $1 সমান সমান কত টাকা হবে, বা €1 সমান সমান কত, সেটা একদম ফিক্সড থাকবে, কোনো চেঞ্জেবল হবে না সময়ের সঙ্গে সঙ্গে, বা মার্কেটের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে না। এইবার বলা হয় যে ফিক্স তাহলে কে করে? ফিক্সড করে বেসিক্যালি বলা হয় গভর্নমেন্ট, বাট যদি প্রপার ওয়েতে বলি তাহলে গভর্নমেন্টের হয়ে আরবিআই। আমরা পড়েছিলাম যে ফরেক্সের যে রক্ষণাবেক্ষণ করে সেটা হচ্ছে আরবিআই, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক, দেশে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই। তো এইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফিক্সডটা কে করে। ফিক্সড করে হচ্ছে আরবিআই অন বিহাফ অফ
গভর্নমেন্ট। তাহলে সেকেন্ড কথাটা জানলাম, ফিক্সড বাই RBI on behalf of government, এই কথাটা জানলাম। এবার নেক্সট যে কথাটা চলে আসে যে দেখো ফিক্সড বাই RBI on behalf of government, তাহলে দুটো জিনিস, এক্সচেঞ্জ রেট নর্মালি মার্কেটের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তার উপর ডিপেন্ড করে বাড়তে পারে কমতে পারে, এবং এখানে যদি আমরা ফিক্সড করে দিই তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এবং এই যে ফিক্সড রেটটা যাতে একই রকম থাকে বা এই ফিক্সডের কাছাকাছি ঘোরাফেরা করে মার্কেটে যাই হোক না কেন, সেইটা মেনটেন করে মূলত RBI। এই যে ফরেন কারেন্সি RBI এর কাছে যা থাকবে, যদি দেখা যায় আপ এন্ড ডাউন হচ্ছে মার্কেটের কারণে, মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর কারণে, তাহলে সেটা RBI পারচেস এবং সেল দ্বারা, তাহলে RBI পারচেস অ্যান্ড সেল অফ ফরেন কারেন্সি RBI purchase and sell foreign currency to maintain the fixed rate. তাহলে মার্কেটে আপ এন্ড ডাউন হলেও যেহেতু ফিক্সড করে দেওয়া হয়েছে, সেই ফিক্সডটাকে ব্যালেন্স মেনটেন করার জন্য RBI প্রয়োজন মতন ফরেন কারেন্সির পারচেস সেল করে দেয়। দেখো আগের ক্লাসটায় যেমন আমরা পারচেস সেলের গল্পটা বলেছিলাম, সেই পারচেস সেলে অটোমেটিক্যালি দেখেছো যে যখন দেখা যায় যে আমার ডিভ্যালুয়েশন হচ্ছে, তখন আমরা জানি যে ইম্পোর্ট এক্সপোর্টে কীরকম এফেক্ট পড়ে, সেই জন্য প্রিভিয়াস ক্লাসটা আগে ভালো করে দেখবে। ওকে, আমি 40 টাকায় ডলার কিনেছিলাম, এখন দেখলাম সেটা বেড়েছে, তখন আমি অটোমেটিক্যালি কি করব, বেচে দেবো। তার মানে ব্যালেন্স মেনটেন করার কাজটাই বেসিক্যালি করে RBI। যদি আগের ক্লাসটা না দেখো তাহলে কিন্তু এটা ক্লিয়ার হবে না, তারপরেও ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে। গোটা ক্লাসটা আগে দেখো, প্রথমে একটু মনে হতে পারে যে আলটিমেটলি কি পড়ছি। ওকে, দেখো আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় পেগড। জাস্ট এই টার্মটা মাথায় রেখো যে যাকে আমরা ফিক্সড বলি সেটাকে আবার পেগড সিস্টেমও বলা হয়। তো এইটুকু তথ্য আগে লেখো, দেন আমি পরের পোর্শনে যাচ্ছি। এখনো ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম ক্লিয়ার হয়নি, আগে এইটুকু চটজলদি লিখে নাও এবং আমি তারপরে বাকিটা বলছি। বা স্ক্রিনশট নিয়ে নেবে একটা। দেখো এই যে ফিক্সড কথাটা বললাম আমি, কার নিরিখে ফিক্সড হয়, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এতক্ষণ যতগুলি কথা বলেছি ক্লিয়ার হয়ে যাবে। কার নিরিখে ফিক্সড হবে? সাপোজ আমি কারো কাছ থেকে টাকা লোন নিচ্ছি, তাহলে দেখো আমি এর আগেও তোমাদের পড়াতে গিয়ে বলেছিলাম যে আমাকে কোনো না কোনো কিছু, কারণ দুই দেশের যে কারেন্সি, আমরা নর্মালি আমাদের নিজস্ব পরিবারের মধ্যেও যদি দেখি যে ধার নিতে গেলে অন্য কোনো পরিবারের কাছ থেকে বদলে আমাদের কোনো মূল্যবান বস্তু দিতে হয়, মধ্যখানে একটা মিডল বস্তু থাকে তার নিরিখে, কারণ সেই কারেন্সিটা বা টাকাটা যদি শোধ না করতে পারি তার বদলে জমি নেব বা সোনা নেব, একটা বন্ধক রাখতে হয়। ঠিক এখানেও দুই দেশের ক্ষেত্রেও এই যে বলা হয় এক্সচেঞ্জটা কার নিরিখে হবে, কারণ দুরকম পেপার, কেউ ওখানে ডলার লিখেছে, কেউ ওখানে ইন্ডিয়ান রুপি লিখেছে, তো সেই নিরিখে তো দুটোর এক্সচেঞ্জ রেট ডিসাইড হতে পারে না, দুই দেশই বলবে সমান সমান। তো এইখানে বেসিক্যালি ফিক্সড আমরা বলতে পারি যে কার নিরিখে হচ্ছে, প্রশ্ন ওঠে। দেখো এইখানে মধ্যেখানে দেওয়া হলো প্রিকশাস মেটাল, বড় হিস্ট্রি পড়ার সময় বলেছিলাম আমরা। প্রিকশাস যে মেটাল, সেই প্রিকশাস মেটালের কিন্তু বেসিক্যালি
অর্থাৎ এক কথা এখানে তোমরা মনে রাখতে পারো যে মূল্যবান মূল্যবান মেটাল প্রথম দিকে ডিসাইড হচ্ছিল হয় গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, ডায়মন্ড হতে পারে, বাট অ্যাভেলেবিলিটির নিরিখে বা ইউএস এর একটা চালাকি, সেখান থেকে আলটিমেটলি গোল্ডের নিরিখে এই যে অদল বা এক্সচেঞ্জ রেটটা ডিসাইড হয়, যে মধ্যেখানে গোল্ড রিজার্ভ। আমরা বলেছিলাম ইউএস এর গোল্ড রিজার্ভ সব থেকে বেশি রয়েছে। তো দেখো ক্লিয়ার কিভাবে হবে, কার নিরিখে এক্সচেঞ্জ রেট, 1 টাকা সমান সমান বা $1 সমান সমান কত টাকা হবে, বা 1 ইউরো সমান সমান কত টাকা হবে, সেটা ডিসাইড হবে এই মূল্যবান বস্তুর নিরিখে। সাপোজ আমরা ধরে নিলাম, ধরো ইউএসডি মানে ডলার, 1 ইউএসডি খরচা করে, ভালো করে বুঝবে, 1 ইউএসডি খরচা করে ইউএসএতে আমরা কত পাই, 1 গ্রাম গোল্ড পাই। পিপিপি মডেল ভালো করে মনে করার চেষ্টা করো, পারচেস পাওয়ার প্যারিটির একটা জায়গা রয়েছে। কিন্তু আমি সাপোজ এটা আমরা 2 গ্রাম লিখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 ইউএসডি খরচা করে ইউএসএতে 2 গ্রাম গোল্ড পাই আমরা, ওকে। বাট আমি ইন্ডিয়াতে যদি 1 INR খরচা করি, তাহলে আমি 1 গ্রাম সোনা পাই। দুটো সমান সমান করেছিলাম, 1 ইউএসডি বা $1 খরচা করলে 2 গ্রাম গোল্ড পাই ইউএসএতে, এটা ইউএসএতে। আর আমার ইন্ডিয়াতে আমরা এটা পাই, 1 টাকা খরচা করে সাপোজ 1 গ্রাম সোনা পাই। কিন্তু এবার দেখো তার মানে কি সমান আনতে হবে, তাহলে ইন্ডিয়াতে আমাকে 2 টাকা খরচা করতে হচ্ছে কত, 2 গ্রাম সোনা কিনতে। এবার কিন্তু ইকুয়াল পজিশনে এলো, এটাকে যদি বাদ দিই, তাহলে দেখো রেশিওটা কি দাঁড়াচ্ছে, তার মানে সোনাটাকে সমান করে দিলাম আমি, তাহলে 1:2, তারপর দেখো 1 USD সমান সমান 2 INR, ওকে। তো এই হচ্ছে আরেকটা উদাহরণ, ধরো তোমাদেরকে দিই, $1 খরচা করে আমরা 5 গ্রাম $1 খরচা করে আমি 5 গ্রাম সোনা পেতে পারি, ওকে। তাহলে এখানে দেখা গেল 1 INR খরচা করে আমরা এখানে ইন্ডিয়াতে 2 গ্রাম সোনা পাই, ওকে, 2 গ্রাম সোনা পাই। তাহলে দেখো 5 গ্রাম সোনা পেতে ইন্ডিয়াতে আমাকে ক টাকা খরচা করতে হবে, তার মানে 2.2 টাকা খরচা করতে হবে। ভালো করে দেখো, 2 টাকায় আমি 4 গ্রাম পাবো, 2.5 টাকায় আমি 5 গ্রাম পাবো। এইরকম যদি সিচুয়েশন হয় তখন এই হিসেবেই ডিসাইড হয়েছিল। তাহলে 1 USDর সঙ্গে রেশিও কি দাঁড়ালো, 2.5। তাহলে 1 USD সমান সমান 2.5 INR, ওকে। এটা গেল ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমের যে মূল কথা, বা এইভাবে ডিসাইড হয়েছিল একদম প্রাথমিক পর্যায়ে, ওকে। এইবার নেক্সট আমরা চলে যাব যে পরের পার্টটা আমরা জানি, সেটা হচ্ছে ফ্লোটিং বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেমে। সো এবার দেখো আমরা সেকেন্ডটায় চলে যাচ্ছি, ফ্লোটিং বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম, যেটা বেসিক্যালি সবসময় ফিক্সড নয় এবং এখানে কোনো রকম কোনো গভর্নমেন্ট রোল থাকে না, অর্থাৎ গভর্নমেন্টের হয়ে আরবিআই ডিসাইড করবে না যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, অর্থাৎ মার্কেটের উপর ডিপেন্ড করে। ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের, বিশেষ করে ভালো করে মাথায় রাখো, ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের সাপ্লাই আর ডিমান্ডের উপর ডিপেন্ড করে দাম কমে, অর্থাৎ ডিভ্যালুয়েশনটা হয়। ইন্ডিয়ান রুপি যদি বলি, আমাদের দেশের ভ্যালু দিয়ে যদি বিচার করি, অর্থাৎ দেশীয় কারেন্সির ভ্যালু আপ অ্যান্ড ডাউন করে, ইন্টারন্যাশনাল মার্কেটে এই ডলারের
ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে, সাপ্লাইয়ের মাধ্যমে। তেমনটা কি আমরা নর্মাল ক্ষেত্রে কি জানি, প্রচুর ডিমান্ড ডলারের, কিন্তু দেখা গেল সেখানে সাপ্লাই কম। আবার দেখা যাচ্ছে প্রচুর সাপ্লাই কিন্তু ডিমান্ড কম। তাহলে এরকম সিচুয়েশনে আমরা অলরেডি জানি যে ডিমান্ড হাই সাপ্লাই নেই, তখন কিন্তু অটোমেটিক্যালি ডলারের ভ্যালু হাই থাকবে। অর্থাৎ তার নিরিখে যদি ইন্ডিয়ান রুপি বলি বা যে কোনো দেশের দেশীয় কারেন্সি বলি, সেটা কিন্তু ডিগ্রেড করবে আরো। তো এই লজিক সিম্পলি মাথায় রাখবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ডলারের উপরে ডিপেন্ড করে ফ্লোটিং বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। আর এখানে নো রোল অফ গভর্নমেন্ট, এই দুটো কথা মাথায় রাখলেই তোমাদের হয়ে যাবে। কিছুক্ষণ পরে এই বিষয়টার একটা সুন্দর চিত্র তোমরা পাবে যে কিভাবে এই ম্যাটারটা, মানে এই বিষয়টা কিভাবে দেশীয় কারেন্সির ভ্যালু কমায়। ওকে, এবার দেখো ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, এটা কি জানবো আমরা, চলো। দুটো জিনিসের মিক্স। নর্মালি ম্যানেজড কথাটা বারবার বলা হচ্ছে, তাহলে সাধারণত কি হয়, মার্কেটের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের যে ডিমান্ড এবং সাপ্লাই, তার নিরিখেই দেশীয় কারেন্সির যে ভ্যালু সেটা আপ অ্যান্ড ডাউন করে। কিন্তু যদি আরবিআই মনে করে, আমাদের দেশের কথা বলছে, যদি আরবিআই মনে করে কখনো হস্তক্ষেপ করা দরকার, তাহলে কিন্তু সেই মুহূর্তে আরবিআই হস্তক্ষেপ করবে। অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিকে যদি যেই সিস্টেম, যে মার্কেটিং সিস্টেম, যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সিস্টেম, সেটা যদি ব্যাপকভাবে এফেক্ট করে বা কোনো কারণে আরবিআই যদি মনে করে যে না বিষয়টাকে এবার আরবিআই মাথা গলাবে, তাহলে গলাতে পারে। এই সিস্টেমটাকেই আমরা বলি হচ্ছে ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। অর্থাৎ আমরা এখানে কি দিলাম, নর্মালি depends on market, but if RBI needs to interfere, then RBI can, বা আমরা সিম্পলি এইভাবে বলি, if RBI needs, can interfere। খুব সংক্ষিপ্তভাবে এটুকু লিখতে পারি, আরবিআই প্রয়োজন মনে করলে সেখানে ইন্টারফেয়ার করতে পারে। এটাকেই বলছে হচ্ছে ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। এই গেল আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম সম্পর্কে, ফ্লোটিং বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম সম্পর্কে এবং ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম সম্পর্কে। এই কথাগুলি তোমাদের সব থেকে বেশি জরুরি। এবার দেখো, আমরা বলেছিলাম যে নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব যে ইন্ডিয়ান মানি বা ইন্ডিয়ান কারেন্সি কেন এত উইক ডলারের সাপেক্ষে, সেটা পরের পয়েন্ট। নেক্সট আমরা তারপরে ভারতের যে কারেন্সির এত ডিভ্যালুয়েশন হলো, এত ডেপ্রিসিয়েশন হলো, সেটার একটা হিস্ট্রি পড়তে গিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ধীরে ধীরে দেখো, একটু তোমাদের আউট অফ টপিক বলা যেতে পারে, মানে কি রেসপেক্টে বলছি, WBCS এর জন্য সিলেবাসে ভীষণভাবে জরুরি। যেহেতু আমরা ছোটবেলা থেকে এইভাবে ভাবিনি বা আমাদের সিলেবাসে যারা ইকোনমিক্স পড়েনি তাদের ছিল না, সেই অর্থে আমি বলছি এটা টোটালটাই একটা নতুন বিষয়। সেই জন্য একবার দুবার একটু দেখো, তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। এবং আমিও চেষ্টা করেছি কিন্তু খুব সহজে তোমাদের এই যে এক্সচেঞ্জ রেটটা কিভাবে হবে সেটাও বুঝিয়ে দেওয়ার। সেই জন্য একটু শোনো, কারণ এর থেকে সহজভাবে আর যদি বোঝানো যেত তাহলে আমি সেটাও চেষ্টা করতাম। ওকে, তো এবার আমরা বলছি যে ইন্ডিয়ান মানি কেন এত উইক ডলারের নিরিখে, কারণটা আগে জানবো, তারপরে কিভাবে এত উইকে পৌঁছালো সেটা তারপরে জানবো। এবং আজকের এই ভিডিওতেই ক্লাসটা আমরা জেনে নেব। দেখো, প্রথম কথাটাই যদি বলি যে কেন এত উইক, তাহলে প্রথম
কারণটাই যেটা চলে আসে সেটা দেখো ক্রুড অয়েল। ওকে, ক্রুড অয়েলকে নিয়ে কতগুলো ইস্যু ক্রিয়েট হয়। প্রথমটা দেখো, ভারত, আমরা জানি যে এখন যে খনিজ তেল, সেই খনিজ তেলকে তরল সোনা বলা হয় এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে খনিজ তেল জড়িত। আমরা জানি যে আধুনিক বিশ্ব খনিজ তেল ছাড়া চলতেই পারে না। তো এই যে বিষয়গুলো সঙ্গে একদম ভীষণভাবে জড়িত। তো ভারতে যা ডিম্যান্ড, টোটাল ডিম্যান্ড, প্রথমটা ইস্যু যেটা বললাম যে এক তো ডিম্যান্ড, দ্বিতীয়টা হচ্ছে প্রোডাকশন কতটা হচ্ছে, কতটা আমরা ইম্পোর্ট করছি, আর তার প্রাইস কি হচ্ছে, তার নিরিখে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে মানি বা ইন্ডিয়ান যে কারেন্সি সেটার উপর এফেক্ট পড়ে। কিভাবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সবাই শুধু হয়তো বলে চলে যায় যে ক্রুড অয়েলের দাম বাড়া কমা একটা ইস্যু, কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো আজকে। প্রথম কথাটাকে বোঝার চেষ্টা করি যে ভারতবর্ষের যদি 100% যে ক্রুড অয়েলের দরকার হয়, তার মধ্যে ভারত শুধুমাত্র 20% ক্রুড অয়েল নিজে প্রোডাকশন করে, আর নিজে উৎপাদন করে হচ্ছে মাত্র 20%। তাহলে 80% বাইরের দেশ থেকে আনতে হবে, অর্থাৎ 80% ইম্পোর্ট করতে হচ্ছে। এটা প্রথম ইস্যু। দ্বিতীয়, যত সময় যাচ্ছে তত ডিমান্ড আরো হাই হচ্ছে, আরো বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে। তাহলে এই যে খনিজ তেল বাইরের দেশ থেকে আনবো, তাহলে বাইরের দেশ থেকে আনতে গেলে আমার ইন্ডিয়ান কারেন্সিতে তো দেবে না, বদলে আমাকে ডলারে পারচেস করতে হবে। আমরা পড়েছি হিস্ট্রি যে আমি ক্রুড অয়েল কিনতে গেলে আমাকে ডলারে পারচেস করতে হবে। যদি ডলারে পারচেস করতে হয়, তাহলে বদলে ভারতকে এমন কোনো কিছু প্রোডাকশন করতে হবে যেই প্রোডাকশনটা ইউএসএতে বেচে বা বাইরের দেশে বেচে, আন্তর্জাতিক বাজারে বেচে ডলার কামাই করতে হবে, এবং সেই ডলারটা দিয়ে তারপরে আমি ক্রুড অয়েল পারচেস করব। ওকে, তাহলে ভালো করে ভেবে দেখো, আমি আরেকবার লিখে লিখে দেখাবো। এবার আমাকে ডলার ইনকাম করার জন্য কোনো একটা প্রোডাকশন আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে হবে। তাহলে চকলেটের উদাহরণটা মনে করো, 1 টাকায় যদি ভারতবর্ষে একটা চকলেট পাওয়া যায় এবং $1 যদি আমেরিকাতে একটা চকলেট পাওয়া যায়, তাহলে আমেরিকা কেন আমাদের দেশ থেকে চকলেটটা কিনবে? হ্যাঁ, সেই $1 খরচা করে ইন্ডিয়ান থেকে যদি সে 4টে চকলেট পায়, তবেই কিন্তু সে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করবে। কারণ কি, দেখছে যে তাদের দেশে বসে সে 1 টাকায় খরচা করলে একটা চকলেট পায়, কিন্তু ভারত থেকে ইম্পোর্ট করলে সে 4টা পাচ্ছে সেম ডলার খরচা করে। তাহলে ইন্ডিয়ান যে সিনারিওটা তৈরি হচ্ছে, ভারতকে কি করতে হবে? ভারতকে এক তো প্রোডাকশন বাড়াতে হবে, এবং একই সঙ্গে যে বাইরের দেশ যাতে কিনতে আগ্রহ দেখায় বা কিনতে ইন্টারেস্টেড হয়, তার জন্য ইন্ডিয়ান কারেন্সির ভ্যালুটাকে কমাতে হচ্ছে। ওকে, তখনই ডিভ্যালুড করছে। তাহলে এর আগেও আমরা বলেছি, ইন্ডিয়া যখন বা গভর্নমেন্ট যখন ডেলিভারেটলি ডিভ্যালুড করে, তখন তাকে ডিভ্যালুয়েশন বলি তাদের দেশের বা ইন্ডিয়ান কারেন্সির। আর এটা যদি মার্কেটের উপর ডিপেন্ড করে কমে যায়, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে যে বললাম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে, তখন সেটাকে ডেপ্রিসিয়েশন বলে। তো সিম্পলি কি পেলাম আমরা প্রথম কথাটা কি পেলাম? দেখো, ক্রুড অয়েলের যে ইস্যু, সেই ক্রুড অয়েলে প্রথম কথাটা পেলাম যে ডিমান্ডটা কি, ডিমান্ড হাই আমাদের। তাহলে আমি যদি বলি যে ইন্ডিয়াতে 20% প্রোডাকশন অনলি হয়, দেখো লিখে রাখো, বুঝতে সুবিধা হবে। টোটাল যে ডিমান্ড, তার মধ্যে মাত্র 20% প্রোডাকশন ইন্ডিয়াতে হয়। তাহলে কি করছে? 80% ইম্পোর্ট করতে হচ্ছে। তাহলে ইম্পোর্ট করতে হলে কি লাগবে? ডলার লাগবে। ইংরেজি লিখতে লিখতে এমন হয়েছে। তাহলে আমি ডলার যদি লাগে আমার, তাহলে এই ডলার ইনকাম করতে হবে, তাই তো? ডলার লাগবে, অর্থাৎ ডলার ইনকাম করতে হলে ইন্ডিয়াকে কি করতে হবে? ইন্ডিয়াকে কোনো প্রোডাকশন সেল করতে হবে
যেটাকে বলে এক্সপোর্ট করতে হবে, প্রোডাকশন এক্সপোর্ট করতে হবে বাইরের দেশে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একইভাবে কারেন্সি ডিভ্যালুড করতে হবে। তবেই তো কিনবে। তাহলে ডিভ্যালুড করলে আমি এই যে প্রোডাকশনটা বাইরে দিচ্ছি সেটাকে বেচতে পারবো এবং সেখান থেকে ডলার ইনকাম হবে, এবং ভারতের যে প্রয়োজন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েলের পারচেসটা আমরা তখন করতে পারবো সেই ডলার দিয়ে, সেটাই স্বাভাবিক। তো তখন অটোমেটিক্যালি কিন্তু এই যে ডিভ্যালুড যখনই করছি তখন কারেন্সি ভ্যালু কমছে, ডিভ্যালুড করছি কারেন্সির ভ্যালু কমছে। এটা একটা সিনারিও পেলাম আমরা, দেখো সিম্পল ওয়েতে যে কিভাবে কমে, এবং সেখানে ক্রুড অয়েল অনেকটাই। হ্যাঁ, বর্তমানে যে ট্রেড ওয়ার চলছে আমেরিকার সঙ্গে বা বাকি যে অন্যান্য দেশগুলির এই খনিজ তেল সমৃদ্ধ অঞ্চল বা সমুদ্র দেশগুলির সঙ্গে, তার নিরিখে ধীরে ধীরে ক্রুড অয়েলের দাম কমেছে, কিন্তু ভারত তাও যে খনিজ তেলের দাম, পেট্রোলের দাম এগুলো কমায়নি কেন সেটা পরে আলোচনা করব। কারণ এই ক্রুড অয়েলের ওপরে বা পেট্রোলিয়ামের ওপরে গোটা অর্থনীতি কিন্তু অনেকটাই নির্ভরশীল। সেটা হঠাৎ করে দাম কমে গেলেও যদি দাম কমিয়ে দেওয়া হয় পেট্রোলের, তাহলে কিন্তু আরো অর্থনীতি ভেঙে পড়বে। তো সেটা পরে আলোচনা করা যাবে। আপাতত এখানে আমরা আছি যে এখনকার সিচুয়েশনের সঙ্গে আলাদা, যে এখানে আমরা বলছি দেখো এইবার এটা গেল একটা দ্বিতীয়, তার মানে আমরা ডিমান্ড আর প্রডিউসের রিলেশন পেলাম। এবার যদি বলি যে ক্রুড অয়েলের দাম একসময় বারবার করে বাড়ছিল, এবং সেটা হিস্ট্রি পড়তে যখন যাব এর টোটাল যে ডিভ্যালুয়েশনের হিস্ট্রি, সেই হিস্ট্রিটা পড়লে তখন আমরা জানতে পারবো একটা সময় ওপেকভুক্ত কান্ট্রিগুলো তাদের প্রোডাকশনটা কমিয়ে দিচ্ছিল। কেন? প্রোডাকশনের সঙ্গে প্রাইসের পার্থক্য দেখাচ্ছে। দেখো, তারা নিজেরা ইচ্ছে করে প্রোডাকশন কমিয়ে দিয়েছিল, এবং তাতে কি হয়, কম প্রোডাকশন হচ্ছে, ডিম্যান্ডটা বেশি, প্রাইস বাড়ছে, এবং সেই প্রাইস বাড়লে অটোমেটিক্যালি তখন এইখানে আবার এফেক্ট পড়ছে, কারণ আরো বেশি ডলার খরচা করে আমাদেরকে কিনতে হবে, অটোমেটিক্যালি আরো বেসিক্যালি আমাদের দেশীয় যে কারেন্সি সেই কারেন্সির ভ্যালু কমছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রথম ক্রুড অয়েলের ইস্যু। আশা করি বুঝতে পেরেছো, একটু কঠিন হলেও। সেকেন্ড টপিকটা যেটা বলা হচ্ছে ইম্পোর্ট বেশি এক্সপোর্ট কম। ভারতের প্রয়োজনের নিরিখে যে দেখছি 80% দেখো ক্রুড অয়েল ইম্পোর্টই করতে হচ্ছে। এটা এমনভাবে দেওয়া থাকে ইম্পোর্ট বিল বেশি হয়, এক্সপোর্ট বিল কম হয়, এটা তোমাদের লেখা থাকে। এটাকে সোজাভাবে বলি যে ভারত নিজেদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আমরা জানি সমস্ত দেশ এখন কোনো না কোনো বিষয় একে অপরের উপর নির্ভরশীল। ভারতের চিত্র যদি দেখি তাহলে সেখানে দেখবো যে ভারত যতটা না এক্সপোর্ট করে তার থেকে বেশি ইম্পোর্ট করে। তাহলে অটোমেটিক্যালি কি হয়, ডলার যা কিছু কামাচ্ছি ডলার বেরিয়ে যাচ্ছে। আর এই কারণে তো প্রচুর ধারও নিতে হয়েছিল। হিস্ট্রিটা পড়বো যখন তখন ভালো মতন বুঝতে পারবে যে এটাকে বেসিক্যালি বলে হচ্ছে এক্সপোর্ট ডেফিসিট। ওকে, টার্ম হিসেবে থাকতেই পারে। তার মানে ইম্পোর্ট বেশি, ইম্পোর্ট বিল হাই থাকে কার রেসপেক্টে, এক্সপোর্ট বিলের থেকে। অর্থাৎ টোটাল ভারত যদি 100 টাকা ইনকাম করে বিদেশ থেকে, তাহলে দেখা গেল 150 টাকা বিদেশকে দিয়ে দিতে হয়, খরচ করতে হয়। তাহলে এই জন্য এইটাও একটা কারণ। ওকে, ডলার খরচা বেশি হচ্ছে, এটাকেই বেসিক্যালি বলে হচ্ছে আউটফ্লো অফ ডলার। আউটফ্লো অফ ডলার বলে এটাকে। আবার এটাকেই বলা হয় হচ্ছে এক্সপোর্ট ডেফিসিট। ওকে, এর সঙ্গেই সম্পর্কিত, মানে এক্সপোর্ট না, এটা বেসিক্যালি আমরা খুব ভালো হয় হচ্ছে সরি, এটা হচ্ছে ট্রেড ডেফিসিট, ব্যবসার যে ডেফিসিট ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে, সেটা কি বলতে পারি, এই যে এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি, এটাকেই বলে হচ্ছে ট্রেড ডেফিসিট। তোমার বাড়ির ইনকামের কথা ভাবো, 5,000 টাকা আয় হয় আর 7,000 টাকা খরচা হয়, তো দ্যাট ইজ ডেফিসিট। তেমনি একটা দেশের ক্ষেত্রে যদি বলি, এই দেশ থেকে যদি বাইরে থেকে আমি এক্সপোর্ট করে 100 টাকা ইনকাম করি, তাহলে আবার এটা আমি আনলাম আর বেরিয়ে যাচ্ছে হচ্ছে 150 টাকা ইম্পোর্টের কারণে।
এবার বলছে ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া, এটা আরেকটা কারণ। কারণ হচ্ছে বিদেশিরা, আমরা যদি আমাদের 1947 সালের পর থেকে একেবারে 2000 সাল পর্যন্ত দেখি, তাহলে বিদেশিরা ভারতবর্ষে ইনভেস্ট করতে খুব একটা আগ্রহী ছিল না। পরে কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে অনেক ছাড় দেওয়া হয়েছে, যাতে এখন আমরা কিছুটা দেখি যে ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছে, রাইট। ঠিক একই রকমভাবে উল্টো ভারতীয়রা বা ভারতের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ভারতের যারা ক্যাপিটালিস্ট, তারা ভারত ছেড়ে ভারতের বাইরে ইনভেস্ট করতে বেশি আগ্রহী, কারণ তাতে প্রফিট বেশি। কারণ 1947 সালের পরে যখন এই ব্রিটিশরা ভারতকে ছেড়ে চলে যায়, ভারত কিন্তু ছিল একেবারে প্যারালাইজড ইকোনমির দিক থেকে। তাহলে প্রাথমিকভাবে যাদের ক্যাপিটাল রয়েছে তারা কিন্তু সবসময় ইন্টারেস্ট দেখিয়েছে বিদেশে ইনভেস্ট করাতে। দেশীয়তে না টেকনোলজি আছে, না প্রপার রিসোর্সের ব্যবহার ঠিকঠাকভাবে করতে পারছি, প্রপার প্ল্যানিং নেই। তো মানুষের প্রাথমিক প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাকি অন্যান্য জিনিসের তখন সেই সময় খুব একটা প্রয়োজনই নেই, ইত্যাদি বিভিন্ন কারণে অটোমেটিক্যালি দেখা গেছে যে 1947 সাল থেকে একেবারে 1990 সাল পর্যন্ত এই যে ডলার শুধু ভারত বিদেশিদের কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে লোন নিতে 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 একদম একটা সময় 1990 সাল ফিনান্সিয়াল দিক থেকে ভারতবর্ষের জন্য ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়েছিল, এবং সেই সময় সারা বিশ্ব ভারতবর্ষকে দেউলিয়া ঘোষণা করতে যাচ্ছিল। এবং এই সিচুয়েশনেই আমরা জানি রাও মনমোহন মডেল ইমপ্লিমেন্ট করা হয় এবং প্রথম এলপিজি মডেল ফলো করা হয়, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন ইত্যাদির মাধ্যমে ইন্ডিয়ান ইকোনমিকে আবার ঘুরে দাঁড়ানোর রাস্তা তৈরি করা হয় এই মডেলের মাধ্যমে, এবং ধীরে 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 তার ফলশ্রুতি আমরা পেয়েছি। তো বেসিক্যালি এই পর্যন্ত আমরা পেলাম, কিন্তু এরপরে অর্থাৎ এটা গেল কারণ। এইবার আমরা জানবো হিস্ট্রিটা পড়লে এই কারণটা আরো আমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে আমাদের চোখে। চলো তাহলে এবার আমরা হিস্ট্রিটা জেনে নিই যে কিভাবে ইন্ডিয়ান মানির ডিভ্যালুয়েশনটা হয়েছে, এবং সেটা পড়তে পড়তে কিন্তু আমরা আগে যে কারণগুলো পড়েছিলাম, কারণ এগুলোও কিন্তু আবার তার সঙ্গে কারণ হিসেবেই বিবেচিত হয়। তবুও বলছি যে টোটাল হিস্ট্রিটা জানলে আমাদের প্রথম থেকে যে কথাগুলি বলে এসেছিলাম সেটার একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের তৈরি হবে, এবং ফোরেক্স যে বিষয়টা আমরা আদৌ টোটাল আলোচনা করেছি তোমাদের আগের ভিডিওতে, এবং এটা টোটালি একটা কনক্লুশন তোমরা পাবে যে হ্যাঁ এই বিষয়গুলি হয়েছে। দেখো আমরা হিস্ট্রি যদি বলি তাহলে দেখো প্রথম কথাতে আগে বোর্ডের দিকে তাকাবে না, আগে একটু শুনে নাও। সবাইকেই বলবো যে আগে একটু শুনে নাও যে 1947 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয়, সেই সময় কিন্তু ইউএস ডলার 1 ইউএসডি আমরা লিখেছি, দেখবে 1 ইউএসডি সমান সমান কিন্তু 1 রুপি ছিল। ওকে, কিন্তু আজকের ডেটে আমরা যদি দেখি তাহলে দেখবো সেটা 70-এর ওপরে চলে গেছে এবং আপ এন্ড ডাউন হচ্ছে। তো এই যে 1947 সালের যে 15ই আগস্ট, তখন কিন্তু ইকুয়াল কন্ডিশনে ছিল, এবং ভারত দুবার ডিভ্যালুয়েশন করে মানির বা কারেন্সির। সেই কারেন্সির ডিভ্যালুয়েশনটা 1966-এ প্রথমবার হয়েছিল এবং 1991-এ দ্বিতীয়বার হয়েছিল। এইবার বলি যখন ভারত স্বাধীন হয় তখন ভারত এই যে ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে সদস্যভুক্ত দেশ তাদের সঙ্গে যে ট্রেডিংটা করবে, সেই ট্রেডিংয়ের জন্য আইএমএফ এর যে পার ভ্যালু সিস্টেম সেটাকে ফলো করে। এবার কারো যদি মনে হয় হোয়াট ইজ পার ভ্যালু সিস্টেম, পার ভ্যালু সিস্টেম আইএমএফ এর একটি পন্থা এই কারেন্সি এক্সচেঞ্জ রেটের, এবং সেটা আমরা পড়েছিলাম যে হিস্ট্রি পড়তে গিয়ে ব্রেটন উড কনফারেন্স, দেখো ইকোনমিক্সের ক্লাসে আমরা বলেছিলাম যে ডলার কিভাবে শক্তিশালী হলো, সেখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে ব্রেটন উড কনফারেন্সের ফলস্বরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক গঠন হয়। তাহলে এই যে ইন্টারন্যাশনাল কারেন্সি কনভার্জেন্স হবে বা কারেন্সি কনভার্ট হবে, এই যে ব্রেটন উড কনফারেন্স বা এই আইএমএফ এর যে সদস্যভুক্ত দেশ তাদের মধ্যে একটা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, সেটাকেই বলা হচ্ছিল পার ভ্যালু সিস্টেম খুব সহজে। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে কারেন্সি এক্সচেঞ্জের এই আইএমএফ এর বা ব্রেটন উড কনফারেন্সের সদস্যভুক্ত দেশগুলির মধ্যে কারেন্সি
এক্সচেঞ্জ রেটটা ফিক্সড হবে, সেটাকেই IMF এর পার ভ্যালু সিস্টেম বলা হয়। খুব সহজে, বেশি কিছু লাগবে না। তাহলে পার ভ্যালু সিস্টেম অর্থাৎ ভারত, আমি তিনটে টাইপের ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রথম টাইপটা মনে করে দেখো যে ফিক্সড বলেছিলাম, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। তাহলে স্বাধীনতার পর ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমটাকে ফলো করে। ওকে, এবং এরপরে আমরা জানবো যে আলটিমেটলি 1975-এর নাগাদ সেই ফিক্সড রেটটাকে কিন্তু মানে বেসিক্যালি 1995 আলটিমেটলি ফিক্সড যে রেট সিস্টেম সেটাকে ছেড়ে দেয়, অর্থাৎ পার ভ্যালু সিস্টেম থেকে বেরিয়ে আসে ভারত ফাইনালি। তার আগে একটা আভাস 1975-এ ছিল, যদিও তোমাদের লাগবে না, আমরা ফাইনালি বলছি 1995-এ ইন্ডিয়া এই ফিক্সড রেট সিস্টেম যেটা, সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে থার্ড নম্বর যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে ক্লাসে, যে ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট পন্থাটাকে ইউজ করে কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে। এবার দেখো তাহলে প্রথমটা কি পেলাম, 15 আগস্ট 1947-এ। এবার তোমরা লিখতে পারো 1 USD = 1 রুপি ছিল ইন্ডিয়ান মানি। গভর্নমেন্ট দুবার ডিভ্যালুট করেছে এখনো পর্যন্ত, একটা 1966-এ আর দ্বিতীয়টা হচ্ছে 1991-এ। কেন করলো আমরা ধীরে ধীরে যাচ্ছি। স্বাধীনতার পরে IMF এর পার ভ্যালু সিস্টেম ব্যবহার করে, এবং পার ভ্যালু সিস্টেম কি, পার ভ্যালু সিস্টেম আমরা জানলাম যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের বা ইন্টারন্যাশনাল মনিটারি এক্সচেঞ্জ রেট এর অন্তর্ভুক্ত ব্রেটেন উড কনফারেন্সের যেসব সদস্যভুক্ত দেশগুলি ছিল, সেই দেশগুলির মধ্যে কারেন্সি যে এক্সচেঞ্জ রেট সেটা ফিক্সড হবে IMF এর নিয়ম অনুসারে বা IMF এর আন্ডারে, সেটাই পার ভ্যালু সিস্টেম। এবার দেখো হিস্ট্রিটা কি, 1947 সালের পরে ভারত স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়ান ইকোনমি একদম প্যারালাইজড, অর্থাৎ ব্রিটিশরা ভারতকে ইকোনমিক্যালি প্যারালাইজড অবস্থায় ফেলে যায়। তো আমরা জানি স্বাধীনতার পরে ভারতকে শুধু খাদ্যের যোগানটা করতেও কিন্তু বাইরের দেশ থেকে তাদের থার্ড গ্রেডেড খাবার ইম্পোর্ট করতে হতো। তাহলে কি কন্ডিশনে দাঁড়িয়েছিল সেটাই আমরা পেয়েছি, যে ব্রিটিশ লেফট ইন্ডিয়া ইন প্যারালাইজড কন্ডিশন ইকোনমিক দিক থেকে যদি বলি। অর্থাৎ এইরকম সিচুয়েশনে যে জিনিসগুলি দরকার, অর্থাৎ না ছিল প্রপার টেকনোলজি, না ছিল প্রপার আমরা যদি বলি প্ল্যানিং, সেইভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ ইমপ্রপার প্ল্যানিং, ইমপ্রপার টেকনোলজির কারণে ক্যাপিটাল ফরমেশন কিছুতেই হচ্ছিল না। ফলে অটোমেটিক্যালি বিদেশি দেশগুলোর থেকে ধার নেওয়ার প্রসঙ্গ চলে আসে। এবার ভারতের বন্ধু দেশ সেই সময় USSR, পূর্বতন সোভিয়েত রাশিয়া, এই সোভিয়েত রাশিয়ার কাছ থেকে ব্যাপক হারে ধার নিতে থাকে ভারত, এবং এই ধার নেওয়ার কারণে দেখো 1 USD = 4.75 INR হয়ে যায়। দেখো পার ভ্যালু সিস্টেমে আরেকটা কথাও ছিল, একটু অ্যাড করে নেবে। পার ভ্যালু সিস্টেমে আরেকটা কথা কি ছিল, সেটা হচ্ছে এই এক্সচেঞ্জটা হয় ডলারের নিরিখে হবে, না হলে গোল্ডের নিরিখে হবে। এক্সচেঞ্জটা ডলারের, অর্থাৎ IMF ভুক্ত যত দেশ, অর্থাৎ ভারত যদি ইউরোর সঙ্গে কনভার্ট করে তখন সেটাকে কনভার্ট করতে হবে ডলারে অথবা গোল্ডের প্রাইসের নিরিখে, একটা দেখিয়েছিলাম তোমাদের। তো এত টিপিক্যালি যাওয়ার কোনো দরকার নেই, পার ভ্যালু সিস্টেম আমাদের হয়তো আসবেও না, ওকে, তবু আমরা বলে রাখলাম। তো এখানে আমরা কি পেলাম, যে এই যে ধার নেওয়া 1950 থেকে 1960 এই সময়ে ইন্ডিয়ান রুপির বদলে ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকার জন্য বা প্রয়োজনের নিরিখে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতেই হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান মানির ভ্যালু নেই, কনভার্ট করতে হচ্ছে অন্য ডলারের সঙ্গে বা গোল্ডের সঙ্গে। সেখানে এই USSR এর কাছ থেকে যখন আমরা পূর্বতন সোভিয়েত রাশিয়ার কাছ থেকে যখন ধার নিচ্ছি, তখন এই কন্ডিশনে 4.75 হয়ে যায় ইন্ডিয়ান রুপি, অর্থাৎ এতটা ডিভ্যালুড হয়। ওকে, এবার দেখো নেক্সট পার্টে যদি এর পরে আবার ভারতকে চায়নার সঙ্গে যুদ্ধের সম্মুখীন হতে হয়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সম্মুখীন হতে হয়, এবং তার ওপরেও বলা হয় যে যেমন আমরা বলি মরার উপর খাড়ার ঘায়ের মতন ব্যাপার। তো সেটা হচ্ছে ড্রট, তখনকার সময় খরা, এবং এই তিনটে জিনিস অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, চায়নার সঙ্গে যুদ্ধ এবং তার উপরে খরা। আমরা যদি ইকোনমিক প্ল্যান পড়ি তখন থার্ড প্ল্যানের এই সময়টা সরকার আগে ভাগে একটা এস্টিমেট করে কারেন্সি মার্কেটে দিয়ে দিয়েছে সরকারের হয়ে RBI,
কিন্তু এই তিনটে ঘটনার ফলে দেখা গেল প্রোডাকশন ব্যাপক হারে কমে যায়। আমি প্রথম থেকে ভেবে নিয়ে বসে রয়েছি যে এবছর আমার 100 টাকার প্রোডাকশন ছিল, আমি পরের বারের এটা 150 টাকার প্রোডাকশন করব, রাইট? কিন্তু দেখা গেল, এবং 150 টাকা মানে কি এক্সট্রা 50 টাকা আমি মার্কেটে দিয়ে দিয়েছি। একটা বস্তু নিয়ে যদি চিন্তা করি, যে প্রোডাকশন বলতে ধরো আমি ধরে নিই যে 10 কিলো চাল প্রোডাক্ট করি, আর এবার আমি 15 কিলো করব, আর মানি ভ্যালুতে কনভার্ট করলে সেটাই হয়ে যায় অ্যামাউন্টে যদি বলি। তাহলে দেখা গেল যে এই তিনটে ঘটনার কারণে আলটিমেটলি এটা প্রোডাকশন তো হয়ইনি, এবং এখান থেকে কনজিউম করে গিয়ে 5 কিলোতে দাঁড়িয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে 5 কিলোর ক্ষেত্রে টাকা মার্কেটে কি রয়েছে? 150 টাকা রয়েছে। তাহলে কি হয়, 5 কিলোর দাম বাড়বে, মুদ্রাস্ফীতির গল্প, এটাকেই মুদ্রাস্ফীতি বলে, যে টাকার তুলনায় প্রোডাকশন কম রয়েছে, বস্তু কম রয়েছে, অর্থাৎ দামটা বাড়ছে, একেই বলা হয়। অর্থাৎ প্রোডাকশন কমে এবং ব্যাপক হারে মুদ্রাস্ফীতি হয়। এবং এই মুদ্রাস্ফীতির কারণে শেষ পর্যন্ত 1966 সালে চাপে পড়ে ভারত এই প্রথমবার ডেলিভারেটলি ইন্ডিয়ান কারেন্সির ডিভ্যালুড করে, এবং সেটাই ছিল 1 USD সমান 7.1 রুপি। অর্থাৎ এই প্রথমবার ভারত সরকার ইন্ডিয়ান মানির বা ইন্ডিয়ান কারেন্সির ডিভ্যালুয়েশন করে। এই চট জলদি এটুকু লিখবে। নেক্সট আমরা এর পরের হিস্ট্রিটুকু এবার যাব। দেখো, ইচ্ছে করে আগে একটু লিখে নিয়েছি যাতে একটু চটজলদি হয়, না হলে একটা লম্বা ক্লাস হয়ে যাবে, রাইট? হিস্ট্রিটা এখনো আমাদের শেষ হয়নি, আরো একটু টাইম লাগবে। সিম্পলি দেখো, 1970 থেকে 1991, অর্থাৎ আমরা অলরেডি পেলাম 1966-এ একবার ডিভ্যালুড হলো, তারপরে সিচুয়েশনটা কি দাঁড়ালো দেখো। এই সময়টায় ভারতবর্ষের ব্যাপক হারে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, এবং বলা হয় পলিটিক্যাল ইনস্টেবিলিটি, কারণ সেকেন্ড প্ল্যানের পরে সেকেন্ড প্ল্যান এমনি ইন্ডাস্ট্রিয়াল মডেল নিয়েছিল, বিগ পুশ থিওরির তত্ত্ব নিয়েছিলেন ভারতীয় প্ল্যানিং যারা বানাচ্ছিলেন তারা, যে শিল্পের উন্নয়ন করলে বা সেকেন্ডারি সেক্টরের ডেভেলপ করলে চটজলদি সমস্ত ক্ষেত্রের ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ ভারী শিল্পে বিনিয়োগ করা ভীষণভাবে জরুরি। তো সেকেন্ড যে প্ল্যান সেটা পুরোপুরি ফেইলিওর হয়। থার্ড প্ল্যানের সময় যে একটু আগে বললাম ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, ইন্ডিয়া চায়না ওয়ার, তারপরে ড্রট ইত্যাদি কারণে প্রোডাকশন একদম কমে যায়, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি একটা ভয়াবহ অবস্থা। এই রকম অবস্থায় সেই সময় দেখা গেল যে ব্যাপক হারে পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি দেখা যায়, সেটা একটা কারণ। আর যারা তেল উৎপাদন করে তাদেরকে আমরা এক কথায় এই যে বলি যে ওপেক বলি এখন আমরা, OAPEC কান্ট্রিগুলি, তারা কি করে ক্রুড অয়েল প্রোডাকশনটাকে রিডাকশন করে দেয়, অর্থাৎ প্রোডাকশন কম করার চিন্তা ভাবনা করে। তাহলে প্রোডাকশন কম মানে অটোমেটিক্যালি দাম বাড়ছে। ইন্দিরা গান্ধীর ডেথ হলে এই সময়ের মধ্যেই, তখন ফরেনাররা ডিসইন্টারেস্টেড হয়ে যায়, আমরা বলি যে লেস ইন্টারেস্টেড হয়ে যায়, ইট উইল বি বেটার, লেস ইন্টারেস্টেড হয়ে যায় ভারতবর্ষে ফরেন ইনভেস্টমেন্ট করার জন্য, অর্থাৎ ভারতবর্ষে বিদেশিরা ইনভেস্ট করার জন্য ইচ্ছা তাদের হারিয়ে যায়। তারাও একটা ধন্দে পড়ে থাকে যে আদৌ কি অবস্থা হবে, কারণ ভারত শুধু ধার নিয়ে চলেছে, এবং প্রিভিয়াস হিস্ট্রিটা দেখো কিরকম অবস্থা। ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, ইন্ডিয়া চায়না ওয়ার, এবং এমনিতেই তো প্যারালাইজড অবস্থাতেই ছেড়ে গেছিল ব্রিটিশরা, তারপরে একের পর এক আঘাত সেটা হতে থাকে। এবং এই ক্ষেত্রে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে বিদেশিরাও লেস ইন্টারেস্টেড হয়ে যায় ইনভেস্ট করার জন্য, ফলে আবার ধার নিতে হয় ভারতকে। এবং 1991-এ এই কারণগুলির জন্য অটোমেটিক্যালি ফিক্সড সিস্টেমই রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে 4 টাকা তো 4 টাকাই থাকবে, কারণ আমি বলেছিলাম যে আরবিআই চেষ্টা করে ব্যালেন্স মেনটেন করার জন্য, কিন্তু ধীরে ধীরে যদি একটু একটু করে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না আরবিআই। যদি ফিক্সড হয় যে ডলারের সঙ্গে 5 টাকা আরবিআই ফিক্সড করে দিল, কিন্তু আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে ব্যালেন্স রেখে আরবিআই পারচেজ এবং সেলের মাধ্যমে কাছাকাছি থাকার চেষ্টা করে। ওকে, তো এইখানে কি হলো, 1991-এ সেই 1 USD সমান 17 টাকা 50 পয়সা, 17.50 ইন্ডিয়ান রুপিজে দাঁড়ায়, অর্থাৎ 7.1 ছিল, 10 ছিল, সেখান থেকে গিয়ে 17.50-তে এসে 1991-এ দাঁড়ায়। কিন্তু এইবার ধার নিতে 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 ভারতবর্ষের যে এই যে বললাম যে মনিটারি ফান্ডের সঙ্গে, মানে IMF এর সঙ্গে ধার, অন্যান্য বিদেশিদের কাছ থেকে ধার,
যার মধ্যমণি হিসেবে কাজ করছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এগুলো ডিটেলসে পরে আমরা আলোচনা করব। আপাতত আমরা দেখছি যে ধার নিতে নিতে ভারত একেবারে কন্ডিশন আরও কিন্তু খারাপ হয়েছে। এইরকম কন্ডিশনে বিদেশি দেশগুলি অর্থাৎ ফরেন কমিউনিটি ভারতকে এই সময় দেউলিয়া ঘোষণা করার একদম সম্মুখীন হয়ে পড়ে, অর্থাৎ দেউলিয়া ঘোষণা করবে। অলরেডি তারপরে কিন্তু ভারত সেই সময় নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করে। তোমরা জানো যে আমরা 1991-এ রাও মনমোহন মডেল অনুসরণ করা হয় প্ল্যানিংয়ের ক্ষেত্রেও, বা নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করা হয়, সেটারই হিস্ট্রি এখানে কিছুটা পাবো। 1991-এ এসে শেষ পর্যন্ত কি হয়, ইকোনমিক ক্রাইসিস ইন্ডিয়া, এই সময়টাকে ভারতের জন্য খুবই বিপদ অর্থনৈতিক দিক থেকে, এবং বলা হয় যে ভারতবর্ষ ইকোনমিক ক্রাইসিস একটা হাই লেভেলে পৌঁছে যায়, এবং ফরেন কমিউনিটি বাউট টু ডিক্লেয়ার ইন্ডিয়া ডিফল্টার। এবং কি চিত্র তিনটে দেখিয়েছি, এগুলো পরে তোমরা বুঝতে পারবে যখন আমরা বাজেট পড়ব। ফিসকাল ডেফিসিট 7.8% অফ জিডিপি হয়, দাঁড়ায়। ইন্টারেস্ট পেমেন্ট দেখো যে ধার নিতে নিতে এমন দাঁড়িয়েছে, টোটাল যা আয় আসে তার 40% খালি সুদ দিতেই চলে যায়, অর্থাৎ ইন্টারেস্ট পেমেন্ট টোটাল রেভিনিউর 40% চলে যেত। এবং কারেন্ট ডেফিসিট জিডিপি যখন আমরা প্ল্যানটা প্রকাশ করা হয়, সেই সময় দেখানো হচ্ছে যে 1991-এ টোটাল যে জিডিপি, সেই জিডিপির 3.69% হচ্ছে কারেন্ট ডেফিসিট। এই ডাটাগুলো তোমাদের জরুরি হবে, এবং এটা কিন্তু আমরা যখন বাজেট পড়বো সেই বাজেটে কিন্তু পুরো টার্মগুলো ক্লিয়ার হবে, নাহলে আজকের ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে আরও। তো আমরা শুধুমাত্র এই পর্যন্ত জানার চেষ্টা করি যে কী কন্ডিশনে আমাদের দাঁড়িয়েছিল, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি, এবং ভেবে নিই যে ভীষণ বাজে কন্ডিশন। এইরকম সময়ে আবার সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়ে 1991-এ সেকেন্ড টাইম ডিভ্যালুড করে, ডেলিভারেটলি ডিভ্যালুড করে, এবং সে ডিভ্যালুডে আমরা পাবো 1 USD সমান, দেখা যাচ্ছে, ইয়েস, 1 USD সমান 14 পয়েন্ট, দেখো 24.58 INR হয়ে দাঁড়ায়। চটজলদি লিখে নেবে। অর্থাৎ কিভাবে ধীরে ধীরে দেখো 1 USD সমান 24 টাকায় পৌঁছালো, কিন্তু এখনো পর্যন্ত আমরা 70-এর কাছাকাছি পৌঁছাইনি। অতএব 1991-এর পরে আরও কিছু ঘটনা ঘটেছে, যার কারণে 2016 সাল নাগাদ প্রায় 66 রুপিজে পৌঁছে যায়। এরপরে আমরা সেই পার্টটা পড়বো। চটজলদি এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। এবার চলে আসো নেক্সট পার্ট, তারপরে কি হলো। তাহলে দেখো 1991 থেকে 2016-এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটেছে, যে কারণে ইন্ডিয়ান কারেন্সি আরও অটোমেটিক্যালি ডিভ্যালুড হয়েছে। যদিও আমরা বলেছিলাম যে 1995-এ পার ভ্যালু সিস্টেম বা ফিক্সড রেট এক্সচেঞ্জ রেট সিস্টেমটা ভারত ছেড়ে দেয়, সেখান থেকে বেরিয়ে আসে, তারপরে ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে নিরিখে ভারতবর্ষে কারেন্সি এক্সচেঞ্জ চলে অন্য দেশের সঙ্গে। তাহলে দেখো সেখানে আমরা কি বললাম, এরপরে 1991-এর পর থেকে 2016-এ প্রচুর পরিমাণে সরকার গোল্ড ইম্পোর্ট করতে থাকে। প্রাথমিকভাবে লক্ষ্য হয়ে দাঁড়ায় যে যেইগুলি, অর্থাৎ ইকোনমিক্স যে নিউ পলিসি সরকার গ্রহণ করেছিল, সেখানে কিন্তু ফোকাসটা সেই দিকে দেওয়া থাকে যে গোল্ডের ডিমান্ডটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবার গোল্ডের ডিমান্ড যদি বাড়ে তাহলে অটোমেটিক্যালি কিন্তু ইন্ডিয়ান রুপিস, কারণ গোল্ড আমরা ইম্পোর্ট করছি বেশি যতটা, তো যাই হোক হিউজ গোল্ড ইম্পোর্ট করতে শুরু করি আমরা একই রকমভাবে, অর্থাৎ ইম্পোর্ট বাড়তে থাকে র্যান্ডমলি। যত সভ্যতা উন্নত হতে শুরু করেছে, যত আমরা আধুনিক হতে শুরু করেছি, তত আমাদের ভারতবর্ষে দেখা গেছে যে ইম্পোর্টের পরিমাণটা আস্তে 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 বাড়ছে। তো এইবার দেখা গেল লাক্সারি গুডের ইম্পোর্ট বেশি হতে থাকে। সেই যে বলেছিলাম ট্রেড ডেফিসিটের কথা, যে ইম্পোর্ট বেশি করছি, এক্সপোর্ট কম করছি, সেটাকে কিন্তু বেসিক্যালি বলে ট্রেড ডেফিসিট। অর্থাৎ যা আমার আয় তার থেকে আমি ব্যয় বেশি করে ফেলছি, একটা দেশের নিরিখে যদি বিচার করি। দেখো তাহলে এবার সেটা ওই হিসেবে ভাবছি তাই, বাট বোঝার জন্য বলছি, কিন্তু দুটোর সঙ্গে গোলাবে না। আমরা বলতে চাইছি যে একটা দেশের নিরিখে যতটা, যেহেতু ইন্ডিয়ান কারেন্সি, বিদেশের সঙ্গে ব্যবসা করতে গেলে ফরেন কারেন্সি ব্যবহার করতে হবে, তাহলে সেখানে ইন্ডিয়ান বস্তু বিক্রি করে আমি যতটা ফরেন কারেন্সি জোগাড় করছি,
তার থেকে বেশি বিদেশ থেকে জিনিস আনতে গিয়ে বেশি ফরেন কারেন্সি লাগছে, তাহলে সেগুলো নেই যখন, তখন অটোমেটিক্যালি আমি বিদেশ থেকে ধার নিচ্ছি, অতএব সেই জন্য ধার ব্যাপারটা মাথা থেকে যাচ্ছেই না। ওকে, পকেট থেকে ধার যাচ্ছেই, মানে ইকুয়াল হচ্ছে না, শুধু ধার নিয়েই চলেছি। তো এইখানে গেলেও ইম্পোর্ট করতে থাকছি বেশি, দেন ইম্পোর্ট বিল অফ পেট্রোলিয়াম প্রোডাকশন হাই হয়ে যায়। এই যে বললাম ধীরে ধীরে পেট্রোলিয়াম জাত দ্রব্য ছাড়া এখন দুনিয়া চলতেই পারে না। নিউক্লিয়ার টেস্ট, এটা আরও একটা কারণ। অনেক দেশ রয়েছে যারা কিন্তু ক্ষুব্ধ হয় পোখরান টেস্ট সফল হলে। এবং এরপরে এশিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিস 1997-এ, এই যে এশিয়ায় ফিনান্সিয়াল, টোটাল এশিয়াতে ফিনান্সিয়াল ক্রাইসিস একটা দেখা যায়। যদি তোমরা খুব কিছুদিন আগে একটা বিচার করে দেখো যে গ্লোবাল একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের সিচুয়েশন তৈরি হয়েছিল, যে প্রচুর কর্মী ছাঁটাই এরকম গল্প এসেছিল, যদি নিজে না জানো হয়তো মনে পড়বে না, অনেকে ছোট ছিলে, আমার যথেষ্টভাবে মনে রয়েছে। তো একটা গ্লোবাল ফিনান্সিয়াল স্লো ডাউন হয়। এবং এরপরে ইউরোপিয়ান ডেপ্ট ক্রাইসিস, দেখো ইউরোপিয়ান ইউনিয়নগুলোর সেই কারেন্সি চেঞ্জেস ইস্যু তোমাদের মনে পড়ছে কিনা জানি না, শুধু কারণ হিসেবে জেনে নাও যে ইউরোপিয়ান যে কান্ট্রি, সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলির ডেপ্ট ক্রাইসিস, ধার ক্রাইসিস 2011-এ শুরু হয়েছিল। এবং এই বিভিন্ন কারণে 2016 সাল নাগাদ 1 USD সমান 66 ইন্ডিয়ান রুপিস হয়ে দাঁড়ায়। এবং এখন আমরা খুব ভালোই জানি 70-এর ওপরেই থাকছে সবসময়, এবং খুব বেশি দিন নয়, এই পর্যন্তই আমরা কিন্তু টোটাল হিস্ট্রিটা একটা আন্দাজ করলাম যে কিভাবে ধীরে 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 ইন্ডিয়ান কারেন্সি, এটা যদি আমরা মানি না লিখি কারেন্সি লিখি তাহলে আরো বেশি বেটার হয়। কারেন্সি ইজ সো উইক ইন রেসপেক্ট অফ ডলার। ওকে, এইভাবে ধীরে ধীরে এর ইতিহাসটা টোটালটা পড়লাম, সঙ্গে সঙ্গে ইতিহাসের সঙ্গে সঙ্গে আমরা কারণও বলতে পারি এগুলোকে। এই ছিল আমাদের টোটাল আজকের লম্বা ক্লাস। পুরোটাই যদি একটা ফ্লো চার্ট করে নাও এবং তারপরে দ্বিতীয়বার যদি পড়ো তাহলে কিন্তু ক্লিয়ার হবে। বারবার বলছি ইকোনমিক্স একদমই নতুন বিষয় বলে প্রথমে একটু অসুবিধা হয়, তো প্রথমে শুনে শুনে আগে চার্টটা তৈরি করো, তারপরে দ্বিতীয়বার পড়বে, তৃতীয়বার যখন পড়বে তখন মনে হবে প্রথমবার ভুল বুঝেছিলাম, থার্ড বার আমি এইবার ঠিক আমার মাথায় ঢুকলো ব্যাপারটা। তো এই জায়গা তৈরি হবে, এইরকম একটা বিষয় বা এরকম একটা কনসেপ্টের সম্মুখীন তোমরা হবে পলিটি এবং ইকোনমিক্স দুটোর ক্ষেত্রে। সেই জন্য বারবার বলবো রিভিশনটা একটু বেশি দাও, রিভিশন বেশি দিলে পরে দেখবে অটোমেটিক্যালি এগুলো তোমার কাছে ভীষণ ইজি হয়ে যাবে। এমন কিছু নতুন নেই যে কারণগুলো বলছি সেই কারণগুলোর হিস্ট্রি প্রথম থেকে চিন্তা করলে এখন মনে পড়ে যাবে। 1947 সাল ইকুয়াল ছিল, তারপরে দুবার ডিভ্যালুট করে 1966-এ এবং 1991-এ, দেখো কতটুকু মনে রাখতে হচ্ছে শুধু। এবং সেই সময় IMF এর যে পার ভ্যালু সিস্টেম, অর্থাৎ একটা ফিক্সড রেট সিস্টেম, ফরেন যে দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে তাদের সঙ্গে কারেন্সি এক্সচেঞ্জ হবে, সেই কারেন্সি এক্সচেঞ্জটা বেসিক্যালি ডলার অথবা গোল্ডের নিরিখে হবে, এটাই IMF এর পার ভ্যালু সিস্টেম। ওকে, তো এটা গেল আমাদের। এইবার আমরা বলি যে তারপরে কি ঘটনা হলো, যে তারপরে প্যারালাইজড ইকোনমি ভারতবর্ষের, প্রায় 60 সাল পর্যন্ত এমন চলে, বিদেশ থেকে ইম্পোর্ট করতে থাকে ভারত, এবং বাধ্য হয়ে শেষ পর্যন্ত ভারতের না কোনো প্রপার প্ল্যানিং কাজ করছে, না টেকনোলজি আছে, না ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে, সে কারণে ধার করতে হচ্ছে। USS এর কাছ থেকে ধার করলো এবং প্রথমে 1 USD সমান 4 পয়েন্ট সামথিং একটা হলো, এইভাবে মনে রাখছি। দেন দেখো 61-66 পর থেকে মানে আমরা এই যে ধার করা হলো, তারপরে আমরা কি করলাম, ভারত কতগুলি যুদ্ধের সম্মুখীন হয়, যুদ্ধের সম্মুখীন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, ইন্ডিয়া চায়না ওয়ার, ড্রট, শেষ পর্যন্ত ভারত বাধ্য হয়ে 1966-এ শেষ পর্যন্ত ডিভ্যালুয়েশন করতে বাধ্য হয়। কারণ কি, প্রচুর পরিমাণে ইনফ্লেশন হয়ে যায়, প্রচুর ধার নিয়েছিল ভারত, এবং এই ঘটনাগুলির কারণে দেশের আভ্যন্তরীণ যে ইকোনমিক কন্ডিশন সেটা দুর্বিষহ হয়ে পড়ে, প্রোডাকশন কমে যায়, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বাড়ে। তো এই সিচুয়েশনের পর দেখা গেল যে তারপরে আরো কিছু ঘটনা ঘটে, সেটা কি পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি, অস্থিরতা ভারতবর্ষে চলে, ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়, ফলে ফরেনাররা ইনভেস্ট করতে লেস ইন্টারেস্টেড হয়ে যায়, ইত্যাদি কারণে আবার ধার নেয়, এবং এই কারণে আবার গিয়ে শেষে ডিভ্যালুড হয়। এবং ডিভ্যালুডের অ্যামাউন্টটা মনে রাখা খুব একটা বেশি জরুরি নয়, তবু বলছি প্রথমে 4.75 ছিল, তারপরে 7.10 করলো ডিভ্যালুয়েশন করে 1966-এ, আর 1991-এ সেটা অটোমেটিক্যালি হয়ে দাঁড়িয়ে যায় 17.50-তে।
1991-এ সারা বিশ্বের দেশগুলি ভারতবর্ষকে দেউলিয়া ঘোষণা করবে এরকম সময়। সেই সময় আবার ভারত ইন্ডিয়ান কারেন্সি ডিভ্যালুট করে 24 টাকা 58 পয়সার কাছাকাছি দাঁড় করায়। এইরকম ভাবে ধীরে ধীরে মনে রাখলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের তারপরে পুরো ঘটনাটা মনে থাকবে। ওই জন্য বললাম যে খুব কঠিন কিছু নয়। ওকে, তো এইভাবে তোমরা পুরোটা মনে রাখার চেষ্টা করো। একটা ফ্লো চার্ট প্রথমে পুরো ফরেক্সের একটাই বানাও, যে আগের ক্লাস এবং এই ক্লাস মিলে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং সঙ্গে থাকার জন্য সবাইকে বারবার বলবো যে একটু শেয়ার করো। শেয়ার না করলে কিন্তু আমরাও ডিমোটিভেটেড হয়ে যাই, কারণ আমরা চেষ্টা করছি প্রপারলি তোমাদের গাইড করার, কারণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, যেটা অনেকেই হয়তো করে না, এলোমেলো ভাবে চলে। ফুললি একদম ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু A to Z প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে যাচ্ছ। সেই জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটু শেয়ার করো বেশি করে, এবং যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি। থ্যাংক ইউ এগেন।